প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। শিক্ষক নিয়োগ পরীক্ষাটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আমি বেশ কয়েকটি মডেল টেস্ট আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। সেখানে 80টি প্রশ্নই থাকবে, যথাক্রমে যেই বিষয় থেকে সাধারণত প্রশ্নগুলো হয় সবগুলো বিষয়ের উপরেই প্রশ্ন থাকবে এবং আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপনের জন্য। তো সেই ধারাবাহিকতায় শুরুতেই আমি আজকে 1 নাম্বার মডেল টেস্টটি আপনাদের জন্য উপস্থাপন করছি। আপনারা চাইলে এই মডেল টেস্টটি আমি শুরু করার পূর্বে আপনারা যেই দেখছেন স্ক্রিনে, আপনারা চাইলে সেখানে পজ করে নিজেদেরকেও যাচাই করে নিতে পারেন, অথবা আপনারা মডেল টেস্টটি দেখে নিজেরা এই সম্পর্কে জেনেও নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মডেল টেস্ট শুরু করি। মডেল টেস্টের প্রথম যেই প্রশ্নটি, সে প্রশ্নটি কোনটি জসীমউদ্দিনের রচনা? এর মধ্যে যে 4টি অপশন আছে তার মধ্যে জসীমউদ্দিনের রচনা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনা। ঠাকুরবাড়ির আঙিনাটি জসীমউদ্দিনের একটি স্মৃতিকথামূলক রচনা। এটি 1961 সালে প্রকাশিত হয়। তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এটি মূলত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রথম গ্রন্থ, আর এটি 2টি খণ্ডে প্রকাশিত হয়। 1904 সালে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড 1922 সালে প্রকাশিত হয়। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন। মূলত তিনি বাংলায় একটি পংক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। তিনি মূলত ভোজপুরি ভাষায় পদ রচনা করেন। তার উপাধি মৈথিল কোকিল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নীলদর্পণ নাটকটি মূলত 1860 সালে প্রকাশ হয় এবং নাটকটি মূলত ইংরেজ যে নীলকররা ছিল, নীলকরদের বিরুদ্ধে তাদের যে অত্যাচার শোষণ, সেই অত্যাচার শোষণের বিরুদ্ধেই মূলত নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ হচ্ছে শেষলেখা। শেষলেখা রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত একটি কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মানসী, চিত্রা, সোনারতরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। তিনি বীরবল ছদ্মনামে লিখতেন, আর প্রমোদ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। চন্দরা চরিত্রের স্রষ্টাকে? চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার শাস্তি গল্পের প্রধান চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু ছোট গল্প রয়েছে। সেই ছোট গল্পগুলোর আরও কিছু চরিত্র হলো ফটিক, ছুটি গল্পের চরিত্র রতন, পোস্টমাস্টার, কাদম্বিনী, জীবিত মৃত, অপু, হৈমন্তী। এই চরিত্রগুলি এই সকল ছোট গল্পের চরিত্র। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মূলত 1861 সালে মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয়। এটি মাইকেল মধুসূদন দত্তের রচিত, আর বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? এখানে লক্ষ্য করুন, দেওয়া আছে প্রথম অপশনে আসক্তি, তারপরে আকাঙ্ক্ষা, তারপরে দেওয়া আছে আসক্তি, যোগ্যতা। আপনারা জানেন বাক্যের 3টি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। আসক্তি নয়, এখানে নয়ের গ হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি? সূর্য শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অর্ক।
সূর্য শব্দের আরও কিছু প্রতিশব্দ রয়েছে, সেগুলো হচ্ছে রবি, সবিতা, আদিত্য, তপন, বানু, দিবাকর। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়, সঠিক যে প্রকৃতি প্রত্যয় সেটা হচ্ছে শ্রদ্ধ যোগ ধা যোগ অ যোগ আ। তারপর যে প্রশ্ন হচ্ছে গিন্নি কোন শ্রেণীর শব্দ? এটি অর্ধ তৎসম শব্দ। মূলত তৎসম গৃহিণী শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে অর্ধ তৎসম গিন্নি হয়েছে। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন ঘ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুঁড়ো। আই স্টিল হ্যাভ, এখানে ড্যাশ মানি, এটা হবে আই স্টিল হ্যাভ আ লিটল মানি। এর কারণ হচ্ছে মানি শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং মানি শব্দটির পূর্বে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার বসবে, আর সেক্ষেত্রে এ লিটল হচ্ছে সঠিক কোয়ান্টিফায়ার এবং সঠিক অ্যান্সার। তারপরে যেই প্রশ্নটি রয়েছে সেটা লক্ষ্য করুন। হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, এখানে এটা হবে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। সায়েন্টিফিক ফ্যাক্ট কন্ডিশনালের ক্ষেত্রে হোয়েন ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রেজাল্ট ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই হয়। সেই হিসেবে এখানে ওয়াটার, হোয়েন ওয়াটার, তারপরে যেই ডেস্টিনিটি রয়েছে সেখানে ফ্রিজেস বসবে। জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার জ্যাকোবিয়ান পিরিয়ডটা হচ্ছে মূলত 1603 থেকে 1625 সাল পর্যন্ত। তারপরে লক্ষ্য করুন রয়েছে হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান মূলত হচ্ছে জিবি স্বরচিত একটি ড্রামা বা একটি প্লে। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট অ্যান্টোনিমি অফ ফ্রুগাল? ফ্রুগাল শব্দটির অর্থ হচ্ছে মিতব্যয়ী, তাহলে এর বিপরীত শব্দ নিশ্চয়ই হবে অমিতব্যয়ী বা ব্যয়, এরকম কিছু। তো সেই ক্ষেত্রে এখানে সঠিক যেই শব্দটি রয়েছে সেটা হচ্ছে স্পেন্ডিথ্রিফট। তো স্পেন্ডিথ্রিফটের যে মিনিং সেটা হচ্ছে ব্যয় বা অমিতব্যয়ী লোক। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা লক্ষ্য করুন, সেখানে বলা আছে আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। তাহলে এটার যদি আমরা প্যাসিভ ফর্ম করতে চাই তাহলে সেটা হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। তাহলে দিস ইজ ইম্পসিবল টু বি ডান, এই অ্যান্সারটি হচ্ছে গ। এটা হয়েছে নাউন বা প্রনাউন, স্ট্রাকচারটি এরকম হবে নাউন বা প্রনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, টু বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে লক্ষ্য করুন কোশ্চেনটি মাটন ইজ আ, মাটন শব্দটি কোন প্রকারের নাউন? এটি হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। মাটনের মানে হচ্ছে ম্যাশ মাংস বা ভেড়ার মাংস, এটা মূলত ম্যাটেরিয়াল নাউন। মাটন শব্দটি পদার্থ বিষয়ক, সেই জন্যই এটি ম্যাটেরিয়াল নাউন হয়েছে। তারপরে লক্ষ্য করে দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম, মানে এই যে চারটি শব্দ দেওয়া আছে এর মধ্যে কোন শব্দটি সিঙ্গুলার ফর্মে রয়েছে? এই চারটি শব্দের মধ্যে রেডিয়াস এই শব্দটি সিঙ্গুলার ফর্ম, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াই অথবা রেডিয়াসেস। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দ্য লিটারেরি টার্ম ইউফেমিজম মিন্স, লিটারেরি টার্ম ইউফেমিজম দিয়ে কী বোঝানো হয়েছে? এটার আসলে একটা ব্যাখ্যা জানা দরকার। মূলত সাহিত্য সংক্রান্ত যেই শব্দ ইউফেমিজম, এর অর্থ হচ্ছে সুবাসন বা খারাপ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর কোনো শব্দের ব্যবহার।
যেমন ধরতে পারেন আপনারা মৃত্যু শব্দের বদলে যদি আমরা ওটা মৃত্যু ব্যবহার না করে যদি আমরা বলি পরলোক গমন, তাহলে শব্দটা একটু শ্রুতিমধুর হচ্ছে এবং শুনতেও ভালো লাগছে। তা এই জিনিসটা এইরকমই বলছি যে এই ইউফেমিজম টার্ম দিয়ে মূলত কী বোঝানো হচ্ছে। তো ইংরেজিতে এটা বলতে গেলে এটা হবে যে আপনার ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। তারপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড আউট, মানে হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে এই প্রশ্নটি এসেছে। এখানে কারেক্ট স্পেলিং কোনটি সেটা নির্ধারণ করতে হবে। সেটা হচ্ছে হেটেরোজেনিয়াস, HETEROGENEUS। এর মিনিং হচ্ছে বিভিন্ন ধর্মী বা নানা ধর্মী। তো এটা একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে এই প্রশ্নটি ইতিপূর্বে প্রাইমারি পরীক্ষাতে একাধিকবার এসেছে। এই কারেক্ট স্পেলিংটি একাধিকবারই এসেছে বিভিন্ন প্রাইমারি পরীক্ষাতে এবং অন্যান্য পরীক্ষাতে তো এসেছেই। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড পেনিজেরিক মিন্স। এখানে পেনিজেরিক শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রশংসাপূর্ণ। তাই এর মানে এখন বাংলা অর্থ পেনিজেরিক যেহেতু আপনার জানা আছে প্রশংসাপূর্ণ, তাহলে এখন এর সাথে মিলিয়ে দেখতে হবে এখানে যে 4টি অপশন আছে সেটার মধ্যে কোনটি সঠিক। তাই পেনিজেরিকের মানে যেহেতু প্রশংসাপূর্ণ, তাহলে এখানে আপনারা লক্ষ্য করুন ইলাবোরেট প্রাইস, মানে ইলাবোরেট প্রাইস দিয়ে হচ্ছে এটা এখানে প্রশংসাপূর্ণ বিষয়টি বোঝানো হচ্ছে। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট, এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের কবি ছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যান এসেস অন ক্রিটিসিজম, দ্য রেপ অফ দ্য লক, হচ্ছে আলেকজান্ডার পোপের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ওয়ান্স ইন আ ব্লু মুন, এটার মানে হচ্ছে কদাচিৎ বা খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার সঠিক হচ্ছে ভেরি রেয়ারলি। তারপরের প্রশ্নটি হচ্ছে দেশ ইজ দ্য শেক্সপিয়ার্স লাস্ট প্লে, শেক্সপিয়ারের সর্বশেষ নাটক কোনটি? এটার সঠিক উত্তর হচ্ছে টেম্পেস্ট। তাহলে এখানে রয়েছে দ্য ফ্রেজ অ্যাচিল হিলস মিন্স, এটা হচ্ছে ওয়েক পয়েন্ট। এটার অ্যাচিল হিলস মানে হচ্ছে দুর্বল জায়গা, সেক্ষেত্রে ওয়েক পয়েন্টই হচ্ছে সঠিক উত্তর। তারপরে লক্ষ্য করুন গণিতের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? তাহলে এখানে আপনারা লক্ষ্য করে দেখুন যেটা রয়েছে যে প্রথমত বলছে 5টি টাকায় 5টি মার্বেল বিক্রয় করলে 12% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে আমরা হচ্ছে বিক্রয় মূল্য কত সেটা আমরা জানি, সরাসরি এইভাবে এখানে দেওয়া নেই, কিন্তু ক্ষতি কত পার্সেন্ট হচ্ছে সেটা দেওয়া আছে। তারপরে আবার বলছে 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে। এখানে আবার শর্ত দিচ্ছে 10% যদি লাভ করতে চাই তাহলে কত। তাহলে প্রথমে আমরা যদি এখান থেকে বিক্রয় মূল্যটা মানে 12% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করে নিতে পারি। মানে 12% ক্ষতিতে আমরা বলতে পারি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12 মানে 88 টাকা। তো বিক্রয় মূল্য যদি 88 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 10% লাভ করতে হলে, তাহলে 10% লাভের কথা যেহেতু বলা আছে তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। আর এখানে ক্রয় মূল্য আমাদের পূর্বে যেই ক্রয় মূল্যটা পেয়েছিলাম 100/88 টাকা, সেটা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত সেটা থেকে আমরা একটা ফলাফল পাবো। সেখান থেকে হবে 110/88 টাকা। 110/88 টাকা বিক্রয় করতে হবে 5টি মার্বেল, 1 টাকায় বিক্রি করতে হবে কয়টি মার্বেল? এটার সঠিক উত্তর করলে চলে আসা হচ্ছে 4টি। আমি আপনাদেরকে এদের সমাধানটি দেখিয়ে দিচ্ছি, আপনারা সমাধানটি একবার দেখে নিন, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকবে না। এখানে লক্ষ্য করে দেখুন যে সমাধানটি দেওয়া আছে
12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 88 টাকা। তো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এটা হলে এ টাকা হয়। তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে কতটি? 5টি মার্বেল। আর 1 টাকায় বিক্রি করতে হবে, আমরা এটা যখন কাটাকাটি করবো তখন 4টি মার্বেল হচ্ছে সঠিক উত্তর আসে। তারপরে প্রশ্নটি লিখুন, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখন আমরা একটি সংখ্যা যে অনুপাত দুটি দেওয়া আছে এই দুটির মধ্যে থেকে একটিকে ধরে নেব 2x, অপরটিকে ধরে নেব হচ্ছে 3x। তাহলে এই যে এই দুটি সংখ্যার যেই গসাগু, এই দুটি সংখ্যার গসাগু আপনারা জানেন হচ্ছে x। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে গসাগু সমান হচ্ছে 4, তাহলে x সমান হচ্ছে 4 আর এখানে বৃহত্তম হচ্ছে 3x। তাহলে আমরা বৃহত্তম 3x এর সাথে 3 গুণন 4 সমান 12। তাহলে সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 12। তারপরে যে একটা দাঁড়ার অঙ্ক রয়েছে দেখেন 9, 36, 81, 144। তাহলে পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন যে 9, 36, 81, 144 এই সংখ্যাগুলো কিভাবে হয়েছে? 9 হয়েছে হচ্ছে 3 এর উপরে যখন আমরা স্কোয়ার করেছি তখন 9 হয়েছে। তারপরের যেই পার্থক্যটা, তারপরে দেখুন 6, 3, 6, তাহলে 6-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 36। তারপর আরও 3-এর ব্যবধানে হচ্ছে হয় 9-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 81। তারপরে 3 ব্যবধানে হয় 12, তাহলে 12 উপরে স্কোয়ার করলে হয় 144। তাহলে তারপরের যে ব্যবধানটি সেটা হচ্ছে 15, তাহলে 15-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 225। সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেই প্রশ্নটি রয়েছে দেখুন 34 নাম্বার, 0.25-এর সাথে 0.4 গুণ করার কথা বলা আছে, দশমিকের গুণ। তাহলে এটার একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে যে একাধিক সংখ্যার এরকম যখন দশমিকের গুণ থাকবে তো সেই ক্ষেত্রে দশমিকের পরে যে এখানে এরকম যেই কটা সংখ্যা আছে এদেরকে গুণ করে এইখানে যেই কটা সংখ্যা থাকবে দশমিকের পরে গুণ করার পরে দশমিকের পরে ঠিক তত কটা সংখ্যায় আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই 25 এবং 4কে গুণ করতে পারি, তাহলে 4 25 হয় 100। তাহলে আগের 0 থাকলো 0 দশমিক আর 4 25-এ তাহলে 1 0 0 100। এখন দেখুন এখানে 3টি 1 2 3টি, তাহলে এখানেও 3টি, তাহলে এই গ হচ্ছে সঠিক অ্যান্সার। আর এখানে 1-এর পরে 2টি 0 দেওয়া হয়নি, আসলে এটা আর খুব একটা দরকারও নেই, দিয়ে ওইটাই বোঝানো হয়েছে। তারপরে 35 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা লক্ষ্য করুন, লগের অঙ্ক। লগ x⁴ 1/8 -2 হলে x এর মান কত? তো এটা করতে হবে লগ a⁴n x হলে a⁴x সমান n এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে এরকমভাবে করতে পারি এটাকে যে x ইনভার্স 2 = 1/8। এটাকে লেখা যায় x² 1/x² = 1/8। পরবর্তীতে লেখা যাচ্ছে x² = 8। তারপরে আমরা এটাকে যখন করব এভাবে করা যায় x² √ 8 সমান x = √8। তারপরে লেখা যায় √8কে আমরা লিখতে পারি 4 × 2, তাহলে এখানে 2√2। তবে এই 2√2 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 36 নম্বর অঙ্কটি লক্ষ্য করুন, এখানে রয়েছে x = √3 + √2 হলে x³ + 1/x³ এর মান কত? তাহলে এই অঙ্ক বা একাধিকবার অসংখ্যবার এখন পর্যন্ত এসেছে। এটাকে আমাদের যেটা করতে হবে, x এর মান দেওয়া আছে 1/x এর মান আমরা বের করব। সেটা কীভাবে করব? লব আর হরকে হচ্ছে প্রথমত আমরা এটা যেটা করব এটাকে বিপরীতকরণ করে নেব 1/x। এটাকে যেমন x আছে, x এর মান দেওয়া আছে, এটাকে 1/x মানে হবে 1/√3 + √2। তারপরে সেটাকে লব আর হরকে √3 - √2 দ্বারা গুণ করব। গুণ করার পরে আমাদের যেটা থাকবে √3 - √2, তাহলে x এর মান এটা আছে আর 1/x এর মান হবে √3 - √2। তারপরে আমরা x + 1/x এর মান নির্ণয় করে নিতে পারি, যেটা নির্ণয় করলে আমাদের হচ্ছে মান আসবে 2√3।
তারপরে এক্স কিউব প্লাস 1/x কিউব, এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে এ প্লাস 1/b হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওই সূত্রের মধ্যে মানগুলো বসাই দেবো, তাহলে এটার সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাবো। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 8√3। তারপরে রয়েছে বাস্তব সংখ্যায় 2x - 3 লেস দেন অর ইকুয়াল 1 অসমতার যে অসমতা রয়েছে, এই অসমতার সমাধানটি আসলে কত হবে। তো এই অসমতার যে সমাধানটি আছে সেটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এখানে আসলে এটা সমাধান করাই আছে, আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। আমরা যদি দেখেন এটার সমাধান করতে গিয়ে প্রথমে আমরা বলি এই অংশটুকু 2x - 3 যদি অঋণাত্মক হয় তাহলে কি হয়, 2x - 3 লেস দেন অর ইকুয়াল 1, তাহলে 2x লেস দেন অর ইকুয়াল 1 + 3, তাহলে 2x = 4, x এর মান হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 2। আবার এটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে ঋণাত্মক হলে কী হয়, ঋণাত্মক হলে মাইনাস, তাহলে 2x - 3 লেস দেন অর ইকুয়াল 1, তাহলে এটাকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এটা চিহ্নটা উল্টে যাবে, 2x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল -1, 2x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল -1, তাহলে এই -3টা এই পাশে আমরা যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পরে 2x গ্রেটার দেন অর ইকুয়াল 2, তাহলে x এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 1। তাহলে x এর মানটা হচ্ছে 1 থেকে বড় বা তার সমান, আবার 2 থেকে ছোট বা তার সমান, তাহলে আমরা এটা সমাধান হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2। এটাই হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আপনার সঠিক অ্যান্সার। তারপরে যে 38 নম্বর অঙ্কটি রয়েছে সেটিও লক্ষ্য করেন, এটা একটা সমাধান, এটা সমান x² - 5x + 6 লেস দেন 0 হলে এটা সমাধানের মান কত, এটাও আমি আপনাদেরকে করে রেখেছি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। লক্ষ্য করুন, x² - 5x + 6 = 0, তাহলে এটাকে আমরা প্রথমে মিডল টার্মে করে তারপরে হচ্ছে আমরা করেছি x² - 3x - 2x + 6 লেস দেন 0, তাহলে এখানে x কমন নিলে x - 3 -2 কমন নিলে x - 3, x - 3 x - 2 লেস দেন 0। এখন এখানে যেটা হবে, দুটি সংখ্যার গুণফল 0 অপেক্ষা ছোট হবে যদি এবং কেবল যদি তাদের যে কোনো একটি ঋণাত্মক হয়। তাহলে এখানে আমরা ধরে নেই x - 3 গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন 3, অতএব x গ্রেটার দেন 3। আবার x - 2 লেস দেন 0, তাহলে x লেস দেন 2। আর তারপরে আবার এখন এটাকে যদি আমরা সেটে করে নেই, তাহলে x লেস দেন 2 ইন্টারসেকশন x গ্রেটার দেন 3। এই ক্ষেত্রে দেখুন যে বিষয়টা, x যদি 2 থেকে ছোট হয় আবার এক্সটা 3 থেকে বড়, এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এই জন্য এটা আমরা এখানে আসলে আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা আবার ধরে নেই x - 2 গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন 2, আবার x - 3 লেস দেন 0, তাহলে x লেস দেন 3। তাহলে এখানে আবার যদি আমরা করি x গ্রেটার দেন 2 ইন্টারসেকশন অফ x লেস দেন 3, তাহলে এখানে যেটা হচ্ছে যে এক্সটা এখানে বলছে x 2 থেকে বড় আবার 3 থেকে ছোট, তাহলে সেই শর্তটা পূরণ হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি 2 লেস দেন x লেস দেন 3, আর সমাধানটাও হচ্ছে 2 লেস দেন x লেস দেন 3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ। তারপরে যে প্রশ্ন রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র রয়েছে সেটা হচ্ছে √3/4a²। তাহলে এটার যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটি হবে √3/4a²। তারপরে যেই প্রশ্নটি রয়েছে সেটি লক্ষ্য করুন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। তাহলে পূরক কোণ জিনিসটা কি, এটা যদি জানা থাকে তাহলেই এই প্রশ্নটির সঠিক অ্যান্সার বের করা সম্ভব। পূরক কোণ হচ্ছে যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। তাহলে এখানে প্রশ্নে লক্ষ্য করুন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত। তাহলে ওই কোণটা যদি 60 ডিগ্রি হয়,
তাহলে এই যে এই কোণটি যদি এখানে লক্ষ্য করুন, এটা যদি আমরা বলি এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, আচ্ছা একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, তাহলে এটা যদি আমরা ধরি 30 ডিগ্রি, তাহলে পুরো কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পুরো কোণের মানের অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 41 নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। তাহলে সেই অনুপাতে এই সূত্রের মধ্যে মান বসিয়ে, অর্থাৎ n × n+1 ডিভাইডেড বাই 2। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা n এর জায়গায় হচ্ছে 100, 100 + 1 এরকম করে করি, তাহলে সঠিক অ্যান্সার হয় 5050। তাহলে 42 নাম্বার যে প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ ABC এ B = 90 ডিগ্রি এবং B = 90 ডিগ্রি যদি AC = 2AB হয়, তাহলে C কোণের মান কত? তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা C কোণ সমান হচ্ছে ধরে নেই থিটা, আর এই যে ত্রিভুজ ABC, ত্রিভুজ এই ABC এ আমরা যেটা করতে পারি যে AC সমান লেখা যায় কি, AC সমান দেওয়া আছে, AC সমান 2AB, তাহলে এখানে আমরা লিখতে পারি AB বাই AC সমান হাফ। তাহলে এখানে আবার আমরা যেটা বলতে পারি AB বাই AC, এখানে এই যে AB আর এই AC, তাহলে এটা কি হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজের মানে হচ্ছে সাইন, তাহলে এটাকে লেখা যাচ্ছে সাইন থিটা সমান হাফ, আর সাইন থিটা হাফ, সাইন থিটা হাফ, দেখুন আপনারা জানেন যে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটা সমান লেখা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সি এর মান যেহেতু আমরা বলছি থিটা, তাহলে সি এর মান সমান হচ্ছে 30 ডিগ্রি। তারপর যে প্রশ্নটি সেটা হচ্ছে, আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে গতকালের আগের দিন কী বার ছিল? তাহলে পরশুর পরের দিন, তাহলে পরশুর পরের দিন যদি আমরা রবিবার, তাহলে পরশুকে আমরা বলি পরের দিন হচ্ছে তরশু, তরশু হচ্ছে রবিবার, তাহলে পরশু হচ্ছে শনিবার, আর কালকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে গতকাল হচ্ছে স্বাভাবিকভাবে বুধবার, গতকালের আগের দিন সেটা হবে মঙ্গলবার। তাহলে গতকালকের আগের দিন আমরা বের করতে পারছি মঙ্গলবার। আর পরের যে প্রশ্ন হচ্ছে, 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 95 সালের একই তারিখ কী বার হবে? তো এই অঙ্কটি সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লিপিয়ারের হিসাবটা জানা থাকতে হবে। লিপিয়ার হয় সাধারণত হচ্ছে 366 দিনে, আর সাধারণ যে বছরগুলো সেটা হচ্ছে 365 দিনে। তো 365কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, সেই ক্ষেত্রে আমাদের বাকশেষ থাকে হচ্ছে 1, আর 366কে হচ্ছে একইভাবে 7 দিয়ে ডিভাইড করলে বাকশেষ থাকে 2। যখন এটা যেটা হবে যে এই বাকশেষের যেটা মানে বাকশেষ 1 এবং 2, এটার মানে হচ্ছে পরের বছর একই তারিখ 1 দিন বা 2 দিন পরে হবে। মানে যদি লিপিয়ার হয় তাহলে হচ্ছে 2 দিন পরে হবে, আর যদি লিপিয়ার না হয় তাহলে 1 দিন পরে হবে। তাই যে কোনো একটি লিপিয়ার হলে একই তারিখে দিনের পার্থক্য হচ্ছে 2 দিন হবে, আর যদি সাধারণ হয় তাহলে 1 দিন হবে। আর এখানে প্রশ্নটা লক্ষ্য করুন, 1994 সাল এবং 95 সাল দুইটার একটাও লিপিয়ার নয়, সেক্ষেত্রে উত্তর হবে 1 দিন পরে। অর্থাৎ এখানে যদি যেহেতু 1 ডিসেম্বর ছিল 94 সালে বৃহস্পতিবার, তাহলে 95 সালে গিয়ে সেটা 1 দিন পরে হবে, অর্থাৎ সেটা হবে শুক্রবার। তারপরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এইরকম 3, 4, আর মাঝখানে রয়েছে 25, 5, 6, তারপরে 61, 10, 8, এখানে কত বসবে? তাহলে এই যে অঙ্কটি, এটি একটু চিন্তা করে খেয়াল করলে দেখা যাবে যে আমরা যদি এই 3কে স্কোয়ার করি এবং 4কে স্কোয়ার করে দুইটা যদি যোগ করি, তাহলে 3 স্কোয়ারে হয় 9, আর 4 স্কোয়ারে 16, 9 আর 16 যোগ করলে হয় 25। আবার একইভাবে 5 স্কোয়ার এবং 6কে যদি স্কোয়ার করি, তাহলে 5 5 25 আর 6 6 36, 25 আর 36 দুইটা যোগ করলে হয় 61। তাহলে আমরা এখানেও এটাকে স্কোয়ার করি এবং যোগ করলে এইখানে কত সংখ্যাটি বসবে সেটা চলে যাবে। তাহলে 10 স্কোয়ারে 100, আর 8 স্কোয়ারে হয় 64, তাহলে 164 হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? এটা আপনারা জানেন যে ড্রাই আইস তৈরির ক্ষেত্রে মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় সেটি হলো, ক্যান্সার চিকিৎসার জন্য যে বিকিরণ ব্যবহার করে সেটা হচ্ছে গামা রশ্মি বা গামা রে।
তারপর হচ্ছে বলছে মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য ঝুঁকি সেটা ব্যবস্থাপনা কি হওয়া উচিত। সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে, 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন এবং HB-IgG শট দিতে হবে। তারপরে যেই প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। আপনারা জানেন স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। এই প্রশ্নটি অসংখ্যবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং স্টিফেন হকিংস হচ্ছে মূলত 14 মার্চ 2018 সালে মৃত্যুবরণ করেন। তারপরে হচ্ছে মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়, এটা হচ্ছে হবে পার্কিনসন। তারপরে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়, তাহলে আলোর পালস ব্যবহৃত হয় কোন মাধ্যমে, এটা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার। তারপর হচ্ছে ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি, তো ইমেল ব্যবহার করার সবচেয়ে বেশি যে প্রোটোকলটি ব্যবহার করা সেটা হচ্ছে POP3। তারপরে আরেকটি প্রশ্ন লক্ষ্য করুন কম্পিউটার থেকেই 1010111 এর 1s কমপ্লিমেন্ট কোনটি, এটার কমপ্লিমেন্টটি হচ্ছে মূলত এটি 01010000। তারপরে বলছে বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়, বাণিজ্যিকভাবে যে মৌমাছি পালন করা হয় এটাকে বলা হয় হচ্ছে এপিকালচার। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি লক্ষ্য করে দেখুন, বলছে ডেঙ্গু ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে। আপনারা জানেন ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত, হরিকেল যে জনপদটি ছিল প্রাচীন বাংলায় সেটার অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। এর বাইরেও মূলত হচ্ছে প্রাচীন যে পূর্ববঙ্গের একটা জনপদ ছিল হরিকেল। আর এই বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, ত্রিপুরা এবং এই সংলগ্ন যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলো হচ্ছে হরিকেল জনপদের অংশ ছিল। তারপরে দেখুন যে প্রশ্ন হচ্ছে কোন মোগল সম্রাট সর্বপ্রথম আত্মজীবনী লেখেন, এটা হচ্ছে বাবর। মূলত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন উনি, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি তুর্কি ভাষায় তুজুকি বাবরি বা বাবরনামা নামে তার জীবন স্মৃতি রচনা করেন। তারপরে যে প্রশ্ন হচ্ছে জুম চাষ হয়, জুম চাষ হয় আপনারা জানেন যে পাহাড়ি এলাকার একটি ফসল জুম চাষ হয় মূলত খাগড়াছড়িতে। তারপরে প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন আপনারা জানেন আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে হচ্ছে ভাষা আন্দোলন হয়। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের জুলাই মাসে। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন, আর এই 6 দফাটি ঘোষণা করা হয় 1966 সালের জুলাই মাসে। তারপরে রয়েছে বাংলাদেশের প্রথম আদমশুমারি, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় হচ্ছে 1974 সালে মানুষের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। তারপরে হচ্ছে 1981 সালে দ্বিতীয়টি, 1991 সালে তৃতীয়, 2001 সালে চতুর্থ, 2011 সালে পঞ্চম আদমশুমারি হয় এবং 2021 সালে ষষ্ঠ আদমশুমারি যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে 25 থেকে 31 অক্টোবরে এই আদমশুমারিটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারপরে রয়েছে বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশের অন্যতম বিশেষায়িত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি, এটা হচ্ছে ব্র্যাক অন্বেষা। তারপর হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, এটা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত 1997 সালে, 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত হয়। তারপর হচ্ছে কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2020 সালে শতবর্ষে পদার্পণ করে। 2020 সালে 100 বছর পূর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। জাতীয় ঐতিহাসিক দিবস হচ্ছে 7 মার্চকে বলা হয় ঐতিহাসিক দিবস।
মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম? তো মাথাপিছু বাংলাদেশের মানুষের যে মাথাপিছু আয় রয়েছে এর দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 149তম। বাংলাদেশের বর্তমান যে মাথাপিছু আয় এটা আপনারা জানেন হচ্ছে $2591। এটা সর্বশেষ পরিকল্পনা মন্ত্রী একনেকের মিটিংয়ের পরে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে সেখানে বলেন যে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় $2591। আর পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে এটা হচ্ছে $2554। পরিকল্পনা মন্ত্রী মূলত দাবি করেন 2554 থেকে বৃদ্ধি পেয়ে $2591 হয়েছে সাম্প্রতিক সময়ে। তারপরে হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আর কারাগারের রোজনামচা এখন পর্যন্ত কয়েকটি ভাষায় অনুদিত হয়? কারাগারের রোজনামচা এখন পর্যন্ত মূলত 3টি ভাষায় অনুদিত হয়। এই 3টি ভাষা হচ্ছে ইংরেজি, অসমিয়া আর একটা হচ্ছে ফরাসি। আর তারপরে লক্ষ্য করুন জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে চীন। মার্কিন যুদ্ধ বিমানের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলট, মার্কিন যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলট হচ্ছেন মেডিলিন সুইগেল। কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ কী? কাশ্মীরি যেই ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে এই গালওয়ান শব্দটি রয়েছে। এই গালওয়ান শব্দের মানে হচ্ছে ডাকাত। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? আয়া সোফিয়া মসজিদ নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, আপনারা আমার বিশ্বাস এটা দেখেছেন। তো আয়া সোফিয়া মসজিদটি আমার বিশ্বাস আপনারা নিজেরাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। আয়া সোফিয়া মসজিদটি মূলত হচ্ছে তুরস্কে অবস্থিত। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র WHO এর সদস্যপদ কবে লাভ করেছিল? WHO এর সদস্যপদ যুক্তরাষ্ট্র লাভ করে মূলত হচ্ছে 21 জুন 1948 সালে। তারপরের যে প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে নিগার জোহর খান। তারপরে লক্ষ্য করে দেখুন যেই প্রশ্নটা হচ্ছে ইসলামী সহযোগী সংস্থা এর দাপ্তরিক ভাষা কয়টি? ইসলামী সহযোগী সংস্থার দাপ্তরিক ভাষা হচ্ছে মূলত 3টি। এই 3টি ভাষা কি? একটা হচ্ছে আরবি, আরেকটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে ফরাসি। তারপরে যে প্রশ্নটা হচ্ছে 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়? এটাকে বলা হচ্ছে বাফার রাষ্ট্র। আর বাফার রাষ্ট্র হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মূলত ফ্রান্স এবং জার্মানি, এই দুটি দেশের মাঝখানে হচ্ছে বেলজিয়াম বাফার রাষ্ট্রের ভূমিকা পালন করে। আর রাশিয়া এবং নেটো ব্লকের মধ্যে বর্তমানে ইউক্রেন হচ্ছে বাফার রাষ্ট্রের ভূমিকা পালন করছে। তারপরে যেই প্রশ্ন হচ্ছে সেটা সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক হচ্ছে 1985 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে সাভানা। তাহলে এই 80টি প্রশ্ন ছিল প্রথম মডেল টেস্টে। আপনারা এই মডেল টেস্টটি ভালোভাবে অনুশীলন করবেন। অনুশীলন করার পরে আমি হচ্ছে আবার দ্বিতীয় যে মডেল টেস্টটি সেটি আপনাদের হচ্ছে জন্য 2-1 দিনের মধ্যে আবার দিয়ে দিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।